আজ এমন একটা শহরের গল্প বলবো যে শহরটা দেখলে আপনার কাছে মনে হবে এ যেন এক তিনতলা নগরী। শহরের এক একটা স্তরে এক এক রূপ। কোথাও মনে হবে এখানে সময় ২৫০০ বছর ধরে স্থবির, আবার কোথাও মনে হবে আধুনিকতায় পরিপূর্ণ। কোথাও কয়েকশো ফুট নিচে নামার পর শহরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আবার কোথাও কয়েকশো ফুট উপরে উঠে বোঝা যায় যে সেখানে লোকালয় আছে। সত্যি অদ্ভুত এক দেশ লুক্সেমবুর্গ। গুড মর্নিং সবাইকে, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি পৃথিবীর খুব ছোট একটা দেশ, খুব ছোট বললেও ভুল হবে, পৃথিবীর ২৮তম ছোট দেশ। যেই দেশটা আসলে অতটাও ছোট না, সেটা মাল্টা, ভ্যাটিকান সিটি, মোনাকোর চাইতেও বড়। সেই দেশটা হলো লুক্সেমবুর্গ। পৃথিবীর যতগুলো ধনী দেশ আছে তাদের মধ্যে অন্যতম একটা ধনী দেশ হলো এই লুক্সেমবুর্গ। ইউরোপের বাজেট একটা এয়ারলাইন হলো রাইনিয়ার। এখন প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছি। রাত ৮টায় ছিল আমার ফ্লাইট, আর পুরো ফ্লাইটটাই সেদিন ফুল ছিল। নির্দিষ্ট সময়েই প্লেন টেক অফ করেছিল। বার্লিন থেকে লুক্সেমবুর্গ যেতে আমার সময় লেগেছিল ১ ঘন্টা ১০ মিনিট। লুক্সেমবুর্গে একটাই এয়ারপোর্ট, যদিও এয়ারপোর্টটা অতটা বড় না, কিন্তু আমার কাছে বেশ আধুনিক লেগেছিল। এখন জেনে নেই কীভাবে সেনজেন ভিসাটা আসলো, যে ভিসা দিয়ে আপনি ৩০টারও বেশি দেশ ঘুরে দেখতে পারবেন। ১৯৮৫ সালে ইউরোপের বেশ কয়েকটি দেশ তাদের নিজেদের মধ্যে যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য লুক্সেমবুর্গের সেনজেন শহরে একটা চুক্তিতে সই করে। চুক্তি অনুসারে সেখানকার নাগরিকেরা চুক্তির আওতাভুক্ত দেশগুলিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে। এই চুক্তির আওতাধীন দেশগুলোকে সেনজেন এরিয়া ও ভিসাকে সেনজেন ভিসা নামে অভিহিত করা হয়। সো আপনার কাছে যদি একটা সেনজেন ভিসা থাকে তাহলে খুব সহজেই ঘুরে আসতে পারেন লুক্সেমবুর্গ থেকে। যাই হোক, এয়ারপোর্টের বাইরে বের হলেই বাস স্টপেজটা চোখে পড়বে, যেখান থেকে সিটি সেন্টারের উদ্দেশ্যে ১০ থেকে ১৫ মিনিট পর পর বাস ছেড়ে যায়। আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট একদম ফ্রি। সো যত খুশি, যেমন খুশি, যেখানে খুশি আনলিমিটেড ঘুরে বেড়াতে পারবেন। লুক্সেমবার্গের বেশিরভাগ লোক বহুভাষিক। বহুল ব্যবহৃত ভাষার মাঝে রয়েছে লুক্সেমবার্গিশ, জার্মান, ফরাসি এবং ইংরেজি। আরও মজার বিষয় হচ্ছে, বহিরাগত কেউ যদি লুক্সেমবার্গে শিখতে চায় কিংবা বলতে পারে, তার খাতিরদারি বেড়ে যায় লুক্সেমবার্গের জনসাধারণের কাছে। বর্তমানে প্রায় ৩ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। রাস্তাঘাট বেশ ফাঁকা মনে হচ্ছে, যদিও আমরা খুব সকালে বের হয়েছিলাম শহরটা ঘুরে দেখতে। আর বেশ ছোট একটা শহর, সবাই সাধারণত ডে ট্যুরে আসে এখানে, কারণ এখানে থাকা খাওয়া বেশ এক্সপেন্সিভ। যদি কেউ শুধু এই শহরটাই ঘুরে দেখতে চায় তাহলে একটা ডে ট্যুর মোর দেন এনাফ। আশেপাশের শপিং মলগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ডানে বা বামে যেদিকেই তাকায় এক্সপেন্সিভ সব ব্র্যান্ডগুলো চোখে পড়ছিল। সহজেই বোঝা যাচ্ছে এখানে কাদের আনাগোনা। তবে আমার কাছে মনে হয়েছে ইউরোপের অন্য দেশের তুলনায় খুব কম ট্যুরিস্ট এখানে আসে। আশেপাশে বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল, তেমন কিন্তু ট্যুরিস্টদের চাপ ছিল না। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ইউরোপের সবচেয়ে সুন্দর ব্যালকনি। আসো তোমাদের এই ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা দেখতে কীরকম? এই এরিয়াটাকে ওরা যদিও ওল্ড টাউন বলতেছে, কিন্তু আমার কাছে দেখে এটাকে কোনোভাবে ওল্ড টাউন মনে হচ্ছে না। এখানকার বিল্ডিংগুলা অনেকটাই আধুনিক। আর একটু আগে যখন আমরা নিউ টাউনে ছিলাম, নিউ টাউনের বিল্ডিংগুলো অনেক সুন্দর, তাদের আর্কিটেকচারগুলো অনেক সুন্দর। এখানে সাইকেল পার্কিংয়ের জন্য অনেক সুন্দর সুব্যবস্থা আছে, লক করার জন্য ওরা এইভাবে করে লক করে রাখছে সাইকেলগুলোকে। আর এখানে আরও অনেকগুলো আছে। ওল্ড কোয়ার্টার থেকে সামনে তাকাতেই চোখে পড়লো একটা ফেরিটেল ক্যাসেল। সামনে থাকা ওই ব্রিজটা পার হয়ে চাইলেই ঘুরে আসতে পারেন ওই ক্যাসেলটা থেকে। এটা হলো খুব পপুলার একটা চার্চ, নটরডেম।
বেলজিয়াম এবং প্যারিসের যেই নটর ডেমটা ছিল সেটা অনেক বড় ছিল এবং অনেক পপুলার, বিশেষ করে প্যারিসেরটা। এই শহরটাতে ঘুরতে ঘুরতে দেখলাম এই শহরটার রাস্তাঘাটে অনেক সুট টাইপ করা মানুষ। এর কারণ হলো এখানে অনেক বড় বড় অফিস আছে। আর আরেকটা হলো ইউরোপের অন্যান্য দেশে যেমন অ্যাভারেজ একটা স্যালারি হলো 2000 থেকে 2500 ইউরো, কিন্তু এখানকার মানুষের অ্যাভারেজ স্যালারি সেটাই, কিন্তু তারা আরেকটু বেশি পায়। তাদের দেখা যায় মান্থলি তাদের আর্নিং হয় 4500 ইউরোর মতো। এবং এই দেশটার চারপাশে হলো, এক পাশে হলো জার্মানি, আরেক পাশে হলো বেলজিয়াম এবং অন্য পাশে হলো ফ্রান্স। তো যারা বর্ডার এরিয়াতে আছে তারা দেখা যায় এখানে এসে কাজ করে আবার এখান থেকে চলে যায়। আর এখান থেকে খুব কাছেই, যেমন এখান থেকে যদি আমি জার্মানিতে যেতে চাই এখন হয়তো আমি আধা ঘন্টার মধ্যে জার্মানিতে চলে যেতে পারবো, খুব কাছেই। আর দেশটা ছোট, খুব যে বেশি বড় তাও না, মাত্র 2586 বর্গ কিলোমিটার, এবং এখানে আছে 6 লক্ষর মতো মানুষ। এখন আমরা যে প্লেসটায় যাব সেই প্লেসটা দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে একটা রাজমহল। ইভেন প্রথম দেখায় আমারও সেটাই মনে হয়েছিল, কিন্তু না, এটা একটা বৃদ্ধাশ্রম। এখন এখানে আমরা একটা প্লেসে আসলাম যেখান থেকে আমরা এলিভেটরে করে একটু উপরে যাব এবং সেখান থেকে এই শহরের চারপাশের একটা প্যানোরামিক ভিউ দেখব। এটা হলো ওদের ওল্ড টাউন। ইউরোপের অন্য দেশের বাড়িগুলোর ছাদ যেমন আমরা দেখেছি ইট বর্ণের, কিন্তু লুক্সেমবুর্গের বাড়িগুলোর ছাদ কালো। একদম নীরব চারিপাশ, পুরনো হলেও শহরটা খুবই অর্গানাইজড। আর এখান থেকে উপরে ওঠার জন্য এই এলিভেটরের ব্যবস্থা আছে, এবং এটাও কিন্তু ফ্রি। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট হলো একদম ফ্রি। আমরা এয়ারপোর্ট থেকে যখন শহরে আসছি তখন কোনো খরচ লাগে নাই। আর এখানে ট্রামটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই আধুনিক। এই জন্য আমি এখন একটু ট্রামে উঠবো, যদিও ট্রাম দিয়ে আমার কোথাও যাওয়ার নাই, কিন্তু তারপরে আমি ট্রাম দিয়ে উঠতে সামনে যাব। ওদের ট্রামে চড়ার একটু অভিজ্ঞতাটা আমি নিতে চাই। এই যে ওদের ট্রামটা বেশ সুন্দর। আর এই ট্রামের দরজাগুলো কিন্তু এক একটা এক এক ধরনের কালার। সো এটা আমার কাছে মনে হয়েছে এই দেশে কিন্তু সমকামিতা বৈধ, এবং এই দেশের প্রধানমন্ত্রী নিজে একজন সমকামী। সো হইতে পারে সেটার সাথে মিল রেখে এই কালারগুলো করা হয়েছে। এই তো আমাদের ট্রামটা চলে আসছে, এখন আমরা এই ট্রামটা ইউজ করবো একটু। লুক্সেমবুর্গে আসবো আর ওদের মেন ট্রেন স্টেশনটা দেখবো না, সেটা তো হতে পারে না। তাই ট্রামে করে সোজা চলে গেলাম ওদের মেন ট্রেন স্টেশনটা দেখার জন্য। যদিও স্টেশনটা খুব ছোট ছিল, আর এখান থেকে ট্রেনে করে ইউরোপের আশেপাশের দেশগুলো সহজে ভ্রমণ করা যায়। তবে আপনি যদি শুধু লুক্সেমবুর্গের মধ্যেই ভ্রমণ করতে চান তাহলে কোনো টিকিট লাগবে না, তবে সেটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড ক্লাসে। আর বর্ডার ক্রস করলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। অল্প সময়ে যতটুকু পেরেছি শহরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।
আজকের মতো তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।